প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। ইয়াং নাইট আপনাদের সঙ্গে আমি রয়েছি আসিফ এন্তাজ রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মহান ফেব্রুয়ারি মাস আজকে শুরু হলো এবং এই সাথে শুরু হলো ফেব্রুয়ারি মাসের চির ঐতিহ্য আমাদের বইমেলা। এবং আজকে আমরা বইমেলা নিয়ে কথা বলবো। আমাদের মাঝে দুইজন তরুণ এবং জনপ্রিয় লেখক উপস্থিত রয়েছেন। পরিচয় করে দেই সেই দুইজনের সাথে, ইশতিয়াক আহমেদ এবং ইকবাল খন্দকার। ইশতিয়াক এবং ইকবাল, তোমাদের দুইজনকে অসংখ্য অভিনন্দন আমাদের ইয়াং নাইটে এত রাত্রে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি ইশতিয়াকের কাছে আসি। ইশতিয়াক বোধহয় একটু সিনিয়র। ইশতিয়াকের এবার বইমেলায় কি বই আসলো এবং আগে সেটার গল্পটাই শুনি। আমার এবার বইমেলায় যে বইটি এসেছে সেটার নাম হচ্ছে নন্দিতা পরিবহন। আসছে আর কি, এখনো মেবি ৩-৪ তারিখে চলে আসবে। আচ্ছা, নন্দিতা পরিবহনের এটা কি, মানে গল্প গ্রন্থ, উপন্যাস? কি বিষয় উপন্যাস ইশতিয়াক? এটা হচ্ছে প্রচলিত জীবনের, মানে আমাদের জীবনের যেসব গল্প থাকে সেই গল্পের একটা অংশ নিয়ে উপন্যাসটা। আচ্ছা, ইকবালের কাছ থেকে এবারের বইমেলার বইগুলোর কথা শুনে নিই। আমার এইবারের বইমেলায় 4টি বই এসেছে। আচ্ছা, এর মধ্যে 4টি 4 ধরনের পাঠকের জন্য। যেমন একটি বই হচ্ছে বড়দের জন্য, সেটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। সেটির নাম হচ্ছে কুমারীর নিষিদ্ধ স্পর্শ, একেবারে বড়দের উপন্যাস এটি, আর যেটাকে বলে প্রাপ্তবয়স্কদের উপন্যাস। আর আরেকটি বই তরুণ ঠিক না, মানে কিশোরদের, সেটি হচ্ছে ভুতুরে লাশঘর, মানে একেবারে ভৌতিক উপন্যাস, সেটি তাম্রলিপি প্রকাশ করেছে। আর আরেকটি উপন্যাস, সেটি থ্রিলার উপন্যাস, কিশোরদের উপযোগী, সেটি প্রকাশ করেছে অন্বেষা, আর সেটির নাম হচ্ছে অপারেশন দস্যুবাড়ি। আর আমি বেশি লিখে থাকি রম্য, যে কারণে প্রতি বছরই রম্যের একটা বই বের হয়, আর সেই বইয়ের নামে হাসি শব্দটা থাকে। তো সেই ধারাবাহিকতায় এবার একটি বই এসেছে, সেটির নাম হচ্ছে জবরদস্ত হাসি, সেটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। আর আমার জন্য অন্তত খুশির বিষয় হচ্ছে যে প্রথম দিনই 4টি বই চলে এসেছে। আচ্ছা, ফাইন। আমি ইশতিয়াকের কাছে আছি। ইশতিয়াক, তো আপনার বই তো বেরোচ্ছে বেশ কয়েক বছর যাবতই। আমি যতদূর মনে করতে পারি এর আগের গুলো ছিল গল্প গ্রন্থ, এবার বোধহয় প্রথম উপন্যাস গত বছরও ছিল। আপনার প্রস্তুতি কেমন? মানে আপনি ধরেন যে ফেব্রুয়ারিতে বই আসছে, আপনি উপন্যাসের কথা বলেন বা গল্প গ্রন্থের কথা বলেন, এটা লেখালেখিটা আপনি কবে থেকে শুরু করেন? কবের মধ্যে প্রকাশককে বুঝিয়ে দেন? মানে কতদিন আগে থাকতে সেটা করেন? এটা আসলে একটা বিষয় আমি বলতে চাই যে আমি সার্বিক বিচার করে যেটা দেখেছি, আমি আমার সমসাময়িকদের কাছ থেকে অনেক পিছিয়ে। যে সময় ইকবাল খন্দকার বা আমাদের আশেপাশের যারা হচ্ছে বই অলরেডি, যাদের বই বাজারে চলে আসে বা প্রেসে চলে যায়, তখন হচ্ছে আমার প্রায় শেষ পাতার লেখা তখন অর্ধেক বাকি। আমি সত্যি করে বলতে হচ্ছে আমি আজকে প্রকাশককে বই দিয়েছি, সেটা হচ্ছে হয়তো এই 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। না, বই দিয়েছি বলা যাবে না, পাণ্ডুলিপি দিয়েছি। ইকবাল কতদিন আগে দিয়েছে? না, আমার সাধারণত প্রস্তুতি থাকে যে আমার প্রথমত আমি প্রকাশকের সাথে যেই কথাটা বলি, যেমন সাধারণত লেখকের সাথে চুক্তি হয় যে কত টাকা, মানে কত % দেয়া হবে, বা এই বিষয়গুলো থাকে, নানান বিষয়ে লেনাদেনার বিষয়। আর আমার প্রথমে কথা থাকে যে আমার বই 1 তারিখে আসতে হবে, এবং প্রকাশক সেটা মেনে নেন এবং সেভাবেই কাজ করা হয়। মানে লেখকের পক্ষ থেকে শর্ত এটাই থাকে যে 1 তারিখে বই আসতে হবে। এখন কথা হচ্ছে আমার শর্ত মানলেন উনি, আমি তার শর্ত মানবো না তা তো না। যে কারণে তার একটা শর্ত মানতে হয় যে উনি যখন পাণ্ডুলিপি চাইবেন, মানে যেই সময়টায় শুরু করলে 1 তারিখে বই আসতে পারবে, সেই সময়টা আমাকে পাণ্ডুলিপি দিতে হয়। যে কারণে দেখা যায় যে আমার কোন বইয়ের পাণ্ডুলিপি একেবারে আগস্ট মাসে দেয়া, সেপ্টেম্বর মাসে দেওয়া, এরকমও আছে। আবার বড়দের যে উপন্যাসটা কুমারী নিষিদ্ধ স্পর্শ, সেটা রোদেলা প্রকাশনীকে আমি দিয়েছি ডিসেম্বরের শেষ দিকে, মানে এটা সবার শেষে দেয়া, কিন্তু অন্যগুলি অনেক আগে দেয়া। ইশতিয়াকের কাছে যদি আসি, ইশতিয়াক যে একজন তরুণ লেখক, মানে আমরা তো সবাই কম বেশি লিখি, যারা একদম তরুণ, যারা অভিজ্ঞ লেখক, তাদের কথা তো আলাদা। তাদের পেছনে প্রকাশকরা সারা বছরই মোটামুটি ধন্যবাদ দিয়ে পড়ে থাকেন যে আমাকে একটা পাণ্ডুলিপি দেন। কিন্তু যারা তরুণ লেখক, তারা আবার তাদের পাণ্ডুলিপি নানান ভাবে আপনার প্রিন্ট আউট করে, কেউ স্পাইরাল করে, তারপর প্রকাশকের পেছন ঘুরেন। তো তরুণদের এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার উপায় গুলো কি? যারা একদম প্রথমবারের মতো বই মেলায় বই প্রকাশ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একজন অগ্রদী হিসেবে? আমার যেটা কথা হচ্ছে, আমরা যেটা করি, মানে আমাদের মিডিয়া হচ্ছে সবসময় তরুণদের
এগিয়ে আসার কথা বলে, কিন্তু আমি একটা খুব জোর নিয়ে হচ্ছে এই কথাটা বলতে চাই যে আমাদের মিডিয়া কিন্তু কখনোই তরুণদের সহযোগিতা করে না। আপনি দেখবেন পত্রিকাতে তরুণদের একটা ইসের জায়গা আছে, মানে তাদের উৎসাহিত করার একটা জায়গা আছে। আপনি দেখবেন যে ব্যাক পেজে সবাই ইসের বইয়ের কভার ছাপে, আপনি দেখবেন সব সময়, এবং আপনি যত বছর ধরে বেলা হচ্ছে সব সময় সেই, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সবসময় তাদের কভারই যাচ্ছে। আপনি একটা দিন যদি পত্রিকাগুলি একদম বাছাই করে হয়তো পড়েও নিল যে হ্যাঁ এটা আমি পড়লাম, আমাদের পত্রিকা থেকে পড়ে আমরা এটা কভারেজ দিচ্ছি, সেই রকম করলেও আমি চাই যে একদিন করুক, একটা সংখ্যা একদিন ব্যাক পেজে সবগুলি কভার তরুণদের ছাপা হোক, কিন্তু সেটা করে না। আজকে ধরেন যে জায়গায় হচ্ছে একজন তরুণ লিখতে আসছে, এখন লেখালেখির জায়গাটা সরে গেছে। আপনার ফেসবুক, ব্লগ, তারপর ফিল্ম, তারপর এখন অনেক বিষয় আছে, অনেক বিষয়ের সাথে যুদ্ধ করে একজন তার এইমটা রাখে যে আমি আসলে লেখালেখি করব। সেই জায়গায় যদি পর্যাপ্ত সাপোর্ট না পায়, সেক্ষেত্রে হচ্ছে একজন তরুণ অল্পতেই হচ্ছে মুচড়ে পড়বে। আর যে বিষয়টা আপনি বললেন যে এই মানে এই ক্ষেত্রে হচ্ছে কিছুই করার নেই, ক্ষেত্রে হচ্ছে প্রকাশক যদি সহযোগিতা করে, প্রকাশকরা যেভাবে কথা বলে যে আমরা হচ্ছে সাহিত্যের সেবা বা সাহিত্য বিকাশের জন্য আসছে, এইটা যদি তারা বলার সাথে সাথে মেনে চলে, তাহলেই তরুণরা স্বীকৃতি পাবে, তাদের কাজগুলি উঠে আসবে, মেলায় আসবে, বই আকারে আসবে, এছাড়া আর কোনো উপায় নেই। প্রকাশকরা তো ধরেন, যেমন আমি আমার একটা পাণ্ডুলিপি নিয়ে আজকে কয়েক বছর ধরে ঘুরছি, কোনো প্রকাশক পাচ্ছি না। প্রকাশকরা যখন টিভিতে সাক্ষাৎকার দেন কিংবা এরকম টক শোতে আসেন, আশা করি আমরা কালকেই দুজন প্রকাশক ধরে নিয়ে আসবো, তারা কিন্তু লম্বা লম্বা কথা বলেন। তারা বলেন যে আমরা তরুণদের লেখা ভীষণ পছন্দ করি, আমরা চাই তরুণরা লিখুক, আমরা তাদের বই প্রকাশ করার জন্য উদ্গ্রীব থাকি। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন কোন তরুণ তার পাণ্ডুলিপি নিয়ে যান, প্রকাশক তাকে পুরোপুরি হাইকোর্ট যাকে দেখানো সেটা দেখান, এবং অনেক ক্ষেত্রে তরুণ লেখকরা অভিযোগ করে থাকেন যে প্রকাশক তাদের কাছ থেকে বই ছাপা হওয়ার জন্য টাকা দাবি করেন। সরি, আমার একটা অভিজ্ঞতার কথা বলি। যেমন আমি ইয়াং নাইটি সর্বপ্রথম প্রকাশ করেছিলাম একটা কথা, যে আমার প্রথম 3টা বই জমি বিক্রি করার টাকা দিয়েছিল, বিশেষ করে প্রথম বইটা। এই অভিজ্ঞতাটা শুনতে যাচ্ছি যে আজকে না হয় আপনার বই মেলার 1 তারিখে 4টা বই আসছে, বাট এই দিন তো আর চিরদিন ছিল না। একটা সময় আপনারও প্রথম বই প্রকাশ করতে হয়েছিল, সেই অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে প্রথম আমি ইয়াং নাইটে বলেছিলাম যে জমি বিক্রি করার টাকা দিয়ে হয়েছিল আমার প্রথম বই। মানে কোন প্রকাশক রাজি না, এমনকি যেই প্রকাশনী এটা বের করেছিল তারা নিজেদের নাম ব্যবহার করেনি। এত নতুন লেখকের ক্ষেত্রে তারা এত বড় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবে না। আচ্ছা, এটা গেল। শুধু তাই না, যে 1000 বই আমাকে দেওয়ার কথা ছিল, পুরো টাকা আমি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি 30টা বই আমি পাইনি। আচ্ছা, এটা গেল। তারপরের বইও একই অবস্থা, তারপরের বইও একই অবস্থা। মানে পরপর 3 বছর আপনার এরকম? হ্যাঁ, 3 বছরও না, কারণ হচ্ছে এতগুলো টাকা তো জমাইতে আমার সময় লাগে, আমি যতক্ষণ না জমাতে পারি। আচ্ছা, এখন একটু পজিটিভ দিক যেটা, এই বছর আমি একজন প্রকাশকের সাথে কথা বললাম আর কি। তো তারা একেবারেই নতুন একজন লেখকের বই তারা করছেন, এবং 2টা বই। আমি বললাম যে আমাদের চেয়ে কি এখন একটু সহজ হইলো? ওই সময় তো আমরা প্রথম 3-4টা টাকা দিয়ে করতে হইতো, এখন তো অন্তত প্রথম করতে পারছি, না আমরা চেষ্টা করছি। আচ্ছা, এইটা যেমন একটা কথা। আরেকটা কথা হচ্ছে যেটা আমরা এতক্ষণ বললাম, বা ইশতিয়াক ভাই বললেন, যে এই প্রকাশকদের এই কঠিন হওয়ার বিষয়টা। আসলে আগে এরকম শুনতাম যে একটা পত্রিকা হয়তো একটা লেখা ছাপা হলো, এটা ভালো হলে কোনো না কোনো প্রকাশক ডাকবে। এখন একবার নিশ্চিত করে এটা বলা যায় যে 100 ভালো লেখা লিখলেও কোন প্রকাশক ডাকবে, এই নিশ্চয়তা দেওয়া যায় না। এটা অনেক যোগাযোগের বিষয়, অনেক বিষয় যেটা হয়তো লেখালেখির গুণাগুণের উপর নির্ভর করে না। একজন লেখক তো সাধারণত অন্তর্মুখী টাইপের হন, তিনি তার লেখালেখির জগৎ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু দেখা যায় যে তাদের লেখাই বই আকারে আসে সেসব লেখকদের যারা প্রকাশকের সাথে দারুণ সম্পর্ক রাখতে পারেন। সেটা একটা গণযোগাযোগের একটা আলাদা বিষয়, ওটা আলাদা একটা দক্ষতা। ইশতিয়াকের কি মনে হয়? এখন এটা তো ওই যে ওই রকমই, ধরেন আপনার যদি মানে এখন কি হচ্ছে, আপনার ভালো লেখা আসছে, আপনার একটা প্রকাশকের সাথে সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, এবং সেটা সব ক্ষেত্রেই। আপনি ধরেন মানে বই হচ্ছে কি, বই যখন টাকা নিয়ে নেওয়া হচ্ছে, এবং এইটা কিন্তু একটা বাজে অভিজ্ঞতা। ওই প্রকাশক যতই একটা ভালো বই করে দেখ, বা সে কখনো মানে তার নিজের ক্রেডিট নিয়ে বলতে পারবে না যে আমি একজন তরুণকে সহায়তা করেছি, এবং সেই তরুণটা সারা জীবন, আজকে ইকবালের প্রথম বই যেভাবে বের হয়েছে, ইকবাল কিন্তু এটা কখনো ভুলতে পারবে না, তার জমি বিক্রির টাকা। এইটা কিন্তু আমাদের মানে এটা আদতে সাহিত্যের সেবাও না, আর এটা আমাদের সাহিত্যের জন্য মানে সাহিত্য চর্চাও না। এটা আলটিমেটলি যোগাযোগ, যেটা হচ্ছে আপনি এই যোগাযোগটা করলে হয়তো অন্য কিছু করে ফেলতে পারেন, সেখান থেকে হচ্ছে লাভ আসতো, এইখান থেকে লাভ আসে না।
আমি মানে ইকবালের কাছে আসতে চাই যে ইকবাল যে একজন মানে আপনি তো একজন লেখক, আপনি যদি একজন প্রকাশক হতেন এবং আপনার সামনে যদি একজন ইকবাল খন্দকার থাকতেন যার কোনো বই ছাপা হয়নি, আপনি কিভাবে তার সাথে ট্রিটমেন্টটা করতেন? আমি চেষ্টা করতাম যে তার ভালো পাণ্ডুলিপিটা আমি অন্তত পড়ে দেখে প্রকাশ করার জন্য। এখন ব্যাপার হচ্ছে যে আমার পাশে যখন 10 জন প্রকাশক, মানে আমার সহ মানে সমসাময়িক যারা, এখন তারা যে জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে না, এখন আমি একা কতটুকু নিয়ে যেতে পারতাম, এই জিনিসটা কিন্তু আমি চিন্তা করতাম। তো আমার মনে হয় যে ওই ক্ষেত্রেও আমি হয়তো অন্য 10 জন প্রকাশকের মতোই হয়তো চিন্তা ভাবনা করতাম, যে কারণে মানে পুরো জিনিসটাকে চেঞ্জ করার চিন্তা ভাবনা থাকতে হবে, 10 জন প্রকাশক এগিয়ে আসতে হবে। এবং আমি যদি ওই অবস্থানে থাকতাম, আপনি যেটা বললেন, তখন আমি চাইতাম যে সামগ্রিকভাবে একটু চেষ্টা করা যায় কিনা, কারণ আমি একা করলে তো হইল না, আমি একা একজনকে সুযোগ দিতে পারবো, কিন্তু সুযোগটা 10 জনের জন্য দরকার। এটা একটা বিষয়। ইস্তিয়াকের কাছে আসি যে ইস্তিয়াক একজন তরুণ লেখক যখন একজন প্রকাশকের কাছে যাবেন, আপনি মানে সেই তরুণ লেখককে কি কি বিষয়ে সতর্ক থাকতে বলবেন? সতর্ক থাকার আগে আমি ইকবালের প্রশ্নের একটা উত্তর দিয়ে নিই। যে ধরেন আজকে অনেক বড় বড় প্রকাশক আছে, ধরেন লাখ লাখ টাকা হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে তাদের যে বইগুলি হচ্ছে। আমার কালকেও এক প্রকাশকের সাথে দেখা হলো, সে খুব মানে দীর্ঘশ্বাস নিয়ে বলতেছে এত টাকা ইনভেস্ট করলাম, কত টাকা উঠে আসবে কে জানে। আমার কথা হচ্ছে যদি অন্তত 10 জন প্রকাশক যারা হচ্ছে একদম শীর্ষস্থানীয়, আজকে তারা যদি একটা মানে কি বলেন তরুণ লেখকদের জন্য একটা সহায়তামূলক প্রকল্প চালু করে, আচ্ছা ঠিক আছে পাণ্ডুলিপি দেবে, একদম নতুন পাণ্ডুলিপি তারা নিবে, তারা পড়বে, তারা এই জায়গাটা হচ্ছে ব্যবসা থেকে আলাদা করে রাখবে। আমি অবশ্যই ব্যবসার পক্ষে, কারণ সে তো আর নিজের টাকা দিয়ে আমাদের বই করবে না, তার ব্যবসা না হলে একজন তরুণের বই কেন করবে, তারও তো ব্যবসা হতে হবে। তারা এই ব্যবসার পাশাপাশি সিনিয়র লেখকদের পাশাপাশি তারা একটা বড় প্রকাশনার জায়গা তৈরি করুক, যেখানে হচ্ছে পাণ্ডুলিপি যত খুশি পাণ্ডুলিপি পড়বে, তারা পরে অন্তত 10 জন তরুণ লেখককে তারা প্রত্যেক বছর করবে, যারা হচ্ছে ধরেন আপনি শরীয়তপুর থেকে স্বপ্ন দেখছে একদিন তার বই বের হবে, আপনার চট্টগ্রামের লোহাগড়া থেকে স্বপ্ন দেখছে আমার একটি বই বের হবে, তাদের জন্য সেই কাজটা হবে। আমি মানে ইস্তিয়াককে জানাতে যে ইস্তিয়াক, বাংলা একাডেমির এরকম একটা তরুণ লেখক প্রকল্প আছে, এবং আমাদের এই জাতীয় তরুণ লেখক প্রকল্প যখন করা হয় দেখা যায় যে ওটা নর্মাল প্রসিডিউর চেয়ে আরো জটিল হয়ে যায়। ধরেন 10 জন প্রকাশক মিলে যদি তারা সিদ্ধান্ত নেয় যে তারা এরকম তরুণ লেখকদের 10টা বই বের করবে, দেখা যাবে যে ওই প্রতিযোগিতা একদম ক্লোজ আপ ওয়ান পর্যায়ের প্রতিযোগিতা হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। কি বলেন আপনি? এছাড়া তো আর কোনো উপায়ও নাই, আপনি অন্য কোনো, এখন আপনি একজন তরুণ যখন যাবে তখন সেটাই, এখন সেও তার পক্ষে যুক্তি দেবে যে আমার হচ্ছে এখন আমি সিনিয়র লেখকদের বই করব না একজন তরুণের লস প্রজেক্টটা করব। আমি সেইটা বলতেছি যে এই পার্টটা আলাদা করে রাখুক, তাদের তো কিছু লস দিতে হয়, এইটা লসের জায়গায় রাখুক, এবং সেইটার যদি তারা বিজ্ঞাপন করে একজন নতুন লেখক উঠে আসবে। আজকে আমাদের বই বিক্রির যে বিশাল বাজার, সে বাজারটা অনেকটাই আপনি নিজেও জানেন সেটা নষ্ট হয়ে গেছে একজন হুমায়ুন আহমেদের শূন্যতায়। আগামীতে একজন হুমায়ুন আহমেদ তৈরি করতে, আগামীতে এইরকম বাজার তৈরি করতে এরকম সুদূর প্রসারী একটা প্রক্রিয়া নেওয়া উচিত, প্রকল্প নেওয়া উচিত, যেটা হচ্ছে হয়তো কাজে দেবে। ইশতাক ভাই যেটা বললেন, যে এর আগে যেটা বললেন যে পাণ্ডুলিপি পড়া, যে অনেকগুলো পাণ্ডুলিপি পড়ে অন্তত দেখবে, আমার কথা হচ্ছে একবার আমি হাতে গুনে বলতে পারবো যে যদি 50 জন প্রকাশক বলি, এর মধ্যে 40 জন প্রকাশক পাণ্ডুলিপি পড়ে না। আচ্ছা, যদি পড়তেন তাহলে কিন্তু তাদের মধ্যে অন্তত এই বিষয়টা হয়তো যে মনে হয় পাণ্ডুলিপি ছাপলে ভালো হয়, পরেই না এখন কি লাভ হবে। এখন আপনাকে চিনে মানে একজন প্রকাশকের সাথে আমরা ছাপা করব, মানে প্রেসের মালিকের আসলে পার্থক্য না, কোনো পার্থক্য নেই। প্রকাশক যেটা হচ্ছে যে একজন সংগ্রাহকের ভূমিকা থাকে, প্রেসের লোক যেটা করে না। আপনার ধরেন এই লিঙ্কটা শুধু প্রকাশকের থাকে। তারপরেও ইস্তিয়াক আপনি যেটা বললেন, আমার কিন্তু এই কথার সাথে একটু দ্বিমত আছে, যে একটা তরুণ লেখকের বই বের করলে প্রকাশককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, যেখানে সিনিয়র রাইটারদের বই বের করলে তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় না। আমার ধারণা জাস্ট অপোজিট, যে তরুণ লেখকদের বই বরং বেশি চলে রাদার দেন আপনার সিনিয়র লেখকদের। মানে আপনি কি নিশ্চিত যে সিনিয়র লেখকদের বই খুব বেশি চলে? সিনিয়র মানে সিনিয়র বলতে আমি হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল এদের কথা বুঝাচ্ছি না, মানে আপনি বুঝতে পারছেন যে এটা মানে যাদের বই সবসময় বের হয়, বের হচ্ছে, বের হবে, হয়েছিল, এইটা ধরেন বেশি কি চলে না, এটা হয় এরকম তৃতীয় চতুর্থ মুদ্রণ দেখা যাচ্ছে, শেষ হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে প্রকাশক তো এটার পক্ষে সাফাই গাচ্ছে। এখন সে যদি এটা নিয়ে স্যাটিসফাইড থাকে, আপনি তার সংখ্যা জানতে চাইতে পারবেন না।
বই বিক্রির ক্ষেত্রে ইকবালের আমি একটু মানে সত্যিকার অর্থে হ্যাঁ। একটু ঝেড়ে কাশেন মানে বই বিক্রি আচ্ছা, কেমন হয়। আমি বলি যে সিনিয়র কারণ জুনিয়রের আপনার কথা যে যেহেতু বললেন, 4টা বই বের হয়েছে, আপনার 4টা প্রকাশনীর সাথে যোগাযোগ হ্যাঁ। আছে, এবং প্রকাশকরা কিন্তু, আমার নিজেরও বই বের করার অভিজ্ঞতা আছে, প্রকাশকরা কিন্তু বলে যে আপনার এই বইটা এত কপি চলছে, আর দেখেন এত নাম করা লেখক তার এই একটা কপি বা এই 20টা কপি। না, আমি বলি যে একেবারে এটা বিশ্বাস করা যায় এই জন্য, যেহেতু ধরেন আমাকে বললো যে 100 বই চলেছে, এখন 100 বই টাকা যেহেতু আমাকে দিচ্ছে, অতএব এটা বিশ্বাস করা যায়। আচ্ছা, অন্তত এর চেয়ে কম চলেনি, চললে আরো বেশি চলেছে। এখন কথা হচ্ছে এখানে গত বছরের আগের বছর একই প্রকাশনীতে আমার একটা বই বের হয়েছে এবং অনেক জনপ্রিয় একজন রাইটারের বই বের হয়েছে, এবং মেলার পরে উনি বলেছেন যে হিসাবটা, তাতে আমার বই বিক্রি হয়েছে 702টা, আর ওই যে জনপ্রিয় এবং অনেক বেশি পরিচিত লেখক উনার 690টা, তার মানে 12টা বই বেশি চলেছে আমার। তার মানে আমি বলতে পারি যে ইয়াং রাইটারদের কথা বললেন আপনি, অবশ্যই অনেক ক্ষেত্রে ওদের বেশি চলার নানান কারণ হচ্ছে। আমি হয়তো চেষ্টা করব যে আমার বইটা কোনো জায়গায় একটা কাভার ছাপা হোক, রিভিউ ছাপা হোক। অনেক সিনিয়র লেখক পুরো মেলাতেও আসেন না, তো তরুণ লেখকদের এই যে উৎসাহ, এই যে তাদের বই নিয়ে এত চিন্তা ভাবনা, এই বিষয়টাকে খুব কম ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। এই ঘুরিয়ে ফিরে ওই জায়গায় যাচ্ছি, কিন্তু অনেক বেশি উৎসাহ তাদের, এবং এই উৎসাহ অনেক বেশি কাজে দেয়। না, যদি মানে আমি একটু ইকবালের বিষয়টা যেটা বলতেছে যে এইটা কিন্তু এই আপনার প্রসঙ্গ না, আরো নতুন যারা হচ্ছে একদম প্রথম বই বের করবে বা গ্রাম থেকে আসে বা অন্য একটা শহর থেকে এসে ঢাকায় বই কিনবে, তাদের জন্য। এবং তাদের কিন্তু একই সমস্যা পত্রিকাতেও ফেস করতে হবে। আপনার রিভিউ আজকে দিলে আমি ছেপে দেবো, কিন্তু আমি একজন তরুণের রিভিউ ছাপবো না যাকে আমি চিনি না। একই সমস্যা কিন্তু তার পত্রিকাতেও হবে। সুতরাং এইটা আসলে তরুণদের মানে ওই রকম তরুণদের জন্য এটা খুব প্রোডাক্টিভ কিছু না। কি মনে হয় না, আমি দুজনের কাছে জিজ্ঞেস করতেছি যে এই পত্রিকার এই ট্রেন্ডটা বন্ধ করা দরকার। যে বইমেলায় গতকালকে বিক্রির শীর্ষে ছিল একটি নিউজের 24 ঘন্টা নামক বইটি, এইটা পাঠককে যে পরিমাণ বিভ্রান্ত করে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতিটা মিডিয়া কিন্তু একই কথা বলে না। আজকে যদি সমকাল পত্রিকা অমুক লেখকের বইকে বিক্রির শীর্ষে তুলে দেয়, যুগান্তর আরেকটাকে তোলে, প্রথম আলো আরেকটাকে তোলে, কিন্তু ফলটা কি হয়? ফলটা হয় হচ্ছে যে মানে আমি নিজেও পত্রিকায় ছিলাম এবং আপনারা দুইজন পত্রিকার সঙ্গে এখনো নানাভাবে যুক্ত আছেন, যে সাহিত্য সম্পাদকের সাথে ভালো সম্পর্ক কিংবা বই মেলার উপর যে রিপোর্টিং করছেন তার সাথে লেখকের কোন লেখকের কতখানি সম্পর্ক, এটার উপর ভিত্তি করে তারা একটা রেটিং করে দেন যে অমুক বই বিক্রি শীর্ষে। হয়তো হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের পাশাপাশি যার বই একদমই চলছে না তার নামটা উনি ঢুকিয়ে দিলেন, ফলে দিল পাঠক বিভ্রান্ত হচ্ছে। আপনার কি মনে হয় না যে বই মেলা চলাকালীন সময়ে পত্রিকাগুলোর অন্তত এইসব রেটিং চাপানো বন্ধ থাকা উচিত? না, সেটা তো অবশ্যই। আমার কথা হচ্ছে যে বিভ্রান্তমূলক যে কোনো বিষয় বন্ধ করে দেওয়া উচিত। আর যেটা হচ্ছে এইটা হচ্ছে এত বেশি বাজে অবস্থা, ধরেন একজন তরুণকেও আমি শুনছি এই প্রতিযোগিতায় নেমে যায়। একজন আমাকে গত মেলায় বলল যে ইশতিয়াক ভাই আমার তো প্রথম সংস্করণ শেষ। আমি খুব বেশি দলাম যে প্রথম সংস্করণ, তার প্রথম বই বের হয়েছে, এবং আমার বাসায় যেয়ে দেখলাম তার একটা বই আছে, আমাকে মানে বইটা কোনোভাবে আসছে, বইটা আমি কিনি নাই। পরে আমি চিন্তা করলাম যে, এবং আমার পাশে যে ছিল পরের দিন তার কাছে একই বই চলে আসছে, সে হচ্ছে এই বইটা দিচ্ছে ধরে ধরে, নিজেই কিনে না হচ্ছে সৌজন্য কপিও দিচ্ছে, কিন্তু আলটিমেটলি সৌজন্য কপি আর যেভাবেই হোক বইটা শেষ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, সে বলতে সাহস পাচ্ছে যে আমার স্টলে বই নেই, আমার সংস্করণ শেষ হচ্ছে। ওই জায়গার এফেক্টটা কিন্তু একজন তরুণের উপর পড়তেছে এবং এইটা একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এইটা আসলে বন্ধ করা উচিত। আচ্ছা, এই ফার্স্ট এডিশন শেষ হয়ে দেয়া নিয়েও অনেক কথা আছে। মানে আমি একদম নাম নিয়েই বলছি, তিনি আমাদের সবার শ্রদ্ধা, এবং বাংলা আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিমত যে বাংলাদেশের প্রকাশনী সংস্থা যে টিকে আছে, যার জন্য হুমায়ুন আহমেদ, তার একটি বই নিয়ে এরকম একটা বিভ্রান্তিকর সংবাদ মানে সংবাদ না, একটা বিজ্ঞাপনই পত্রিকায় চলে গিয়েছিল যে দ্বিতীয় মুদ্রণ শেষের পথে, বাট সেই সময় তার বইটা তখনও আসেইনি, কিন্তু তার আগে মানে ভুল করে বিজ্ঞাপনটা চাপা হয়ে গেছে। এই যে প্রথম মানে ফার্স্ট এডিশন শেষ, আমরা বইমেলায় দেখে অনেক লেখককে ব্যঙ্গ করে ডাকা হচ্ছে যে 5th এডিশন হেঁটে যাচ্ছে। আসলে ফার্স্ট এডিশন কতগুলো বই বিক্রি হলে ফার্স্ট এডিশন শেষ বলে ধরা হয়, এবং ছাপার অনেক টেকনিক আছে, কেউ 300 কপি চেপে তারপরের কপিগুলো থেকে দ্বিতীয় মুদ্রণ লেখা শুরু করেন। স্ট্যান্ডার্ডটা কি, প্র্যাকটিসটা কি, ম্যাল প্র্যাকটিসটা কি?
আমাদের আসলে কোনো স্ট্যান্ডার্ড নাই। আচ্ছা। এবং এটার কোনো বেজ নাই, যেটা হচ্ছে যে যার মতো করতেছে এবং যে যার মতো বলে যাচ্ছে যে আমার সংস্করণ শেষ হচ্ছে, আমার ওইটা শেষ হচ্ছে। আর প্রতি 50টা বই পরপর যদি সে দ্বিতীয় মুদ্রা চতুর্থ মুদ্রা লাগাতে থাকে, হ্যাঁ আমার ধরেন বাইন্ডিং শেষ হলেও কিন্তু একটা শেষ, স্টল থেকে বই চলে যাচ্ছে না এখন ঠিক আছে, এবং সেটাও যদি আমি বলি যে আমার বই তো নাই, আজকে পাবেন না আবার কালকে, তার মানে হচ্ছে এইটাও এক ধরনের প্রচার হচ্ছে। এখন আলটিমেটলি আমাদের এই যে এই একটা বড় জায়গা, সাহিত্য বলি বা একটা লেখালেখির জায়গা বলি, একটা পবিত্র জায়গা বলি, সেটাও কিন্তু আদতে নষ্ট হয়ে যাচ্ছে এইরকম এক অসুস্থ প্রতিযোগিতায় পড়ে, যেগুলি অন্য অন্য জায়গাগুলিতে অলরেডি গ্রাস করে ফেল। মানে না এখন এই যে এডিশনের বিষয়টা যেটা বললেন, এখানে একটা তথ্যমূলক কথা বলা উচিত দরকার। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ বা ওই লেভেলের লেখক যারা আছেন তাদের এডিশন 2000 5000-এও নাকি হয় এরকমও শুনেছি, কিন্তু আমাদের সমসাময়িক যারা তাদের 500-তে হয়, এমনকি 300-তেও হয় অনেক সময়। এখন 500 শেষ হলে আমরা বলতেই পারি যে এডিশন শেষ হয়েছে, কিন্তু সেটা কিন্তু মেলায় গেলেই বোঝা যায় যে কারটা শেষ হচ্ছে বা কিছু একটা। এখন সে হয়তো 15 দিন পরে গেল মেলায় বা 1 মাস পরে গেল মেলায়, গিয়ে দেখলো যে বই নেই, যে ইস্তেক বই যেটা বললেন স্টলে বই নেই। এখন বই না থাকা মানিয়ে যে শেষ হয়ে গেছে তা কিন্তু না, হয়তো 500 এডিশনই করেছেন কিন্তু ছেপেছেন মাত্র 50 কপি, ছেপেছেন বলতে বাধাইটা বই এখানে এসেছে। এখন আমি গিয়ে স্টলে দেখলাম যে বই নাই, এখন এডিশন শেষ। তারপরে ইকবাল একটা কি স্ট্যান্ডার্ড থাকা উচিত না যে কোনো লেখকের জন্য বা বাংলাদেশের প্রকাশন যে 1000 বই হলে আমরা একটা এডিশন ধরবো, ঠিক আছে, 2000 বই হলে আমরা 2টা এডিশন ধরবো। কোন বড় লেখকের বই যদি 5000 ছাপা হয় তাহলে সে 5টা এডিশন দিয়ে ছাপা, কোনো সমস্যা নাই। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। ইকবাল এবং ইস্তিয়াক দুজনই থাকুন। ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। এখন নীল ঝকঝকে সাদা দাগ আর 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টালের সাথে নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়। নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন। বাবা, সব কাজে তো ফাস্ট ফাস্ট, কিন্তু ব্রাশিং স্লো। আমাদের টুথপেস্টকে কেন বলো না যেন ফাস্ট ফাস্ট কাজ করে? ভাবতে হবে। টুথপেস্ট ফাস্ট কাজ করতে পারে, যেমন আপনার পেপসোডেন্ট। এজন্যই পেপসোডেন্ট মাত্র 2 মিনিটে 95% জীবাণু দূর করে। আপনি কি আপনার টুথপেস্ট নিয়ে 2 মিনিট ভেবেছেন? পেপসোডেন্ট জার্মি চেক। আমি জানি যে আপনি আমাকে লক্ষ্য করছেন, আমার লাইকস, ডিসলাইক, ছোট ছোট সব ডিটেল, ইভেন ড্যান্ড্রাফ। দ্যাটস ওয়াই আই ইউজ ক্লিয়ার উইথ নিউট্রিম অয়েল। এটি স্ক্যাল্পকে নারিশ করে, ড্যান্ড্রাফের নাম গন্ধ দূর করে। যখন কিছুই লুকোনোর থাকে না, তখন অনেক কিছুই থাকে দুনিয়াকে দেখাবার। ক্লিয়ার, নো ড্যান্ড্রাফ, নাথিং টু হাইড। আরে আবার সর্দি কাশি? সোয়েটার তো পরিয়েছিলাম। অন্য কিছুর কারণেও হতে পারে। সর্দি কাশি হাতের অদৃশ্য জীবাণু থেকেও হতে পারে। তো অ্যাডভান্স লাইফ বয় সর্দি কাশির মতো 10টি রোগ সংক্রমণকারী জীবাণু থেকে দেয় সুরক্ষা। আবারও অ্যাক্টিং করছি। অ্যাডভান্স লাইফ বয়। দেখ, আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোন উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস ছিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। ফেয়ারনেস কমার বদলে উল্টে বেড়ে গেছে না? টল্ড ইউ। ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। এখন
নীল ঝকঝকে সাদা দাগ আর 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স। জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টালের সাথে নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়। নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইয়াং নাইটের আজকের বইমেলা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে, এবং আমরা কথা বলছি দুইজন তরুণ লেখকের সাথে। বেশ তুমুল তর্ক হচ্ছিল বিরতির ওপারে। ইস্তিয়াক, আমরা বইমেলার এডিশন নিয়ে কথা বলছিলাম যে কারো কারো ক্ষেত্রে 5,000 কপি বিক্রি হলেও তার প্রথম এডিশন শেষ হয় না, কেউ 300 কপি বিক্রি করে ফেলেও বলে ফেলে যে আমার তো 2টা এডিশন শেষ হয়ে গেছে। এবং দুইজনের কাছে আমার প্রশ্ন যে আমাদের মানে ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশনের ব্যাপারে একটা জাতীয় পর্যায়ে একটা নীতিমালা থাকা উচিত কিনা, সবার জন্য একই নিয়ম? অবশ্যই নীতিমালা যদি তৈরি হয় সেটা সবাই বাঁচলো এবং একটা স্বচ্ছ ধারণা নিয়ে এই জায়গাটায় আসতে পারবে, এবং এটা প্রকাশক এবং লেখকের মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না। প্রকাশক এবং লেখকের মধ্যে কিন্তু ইকবাল দারুণ বিভ্রান্তি আছে, যে বিশেষ করে তরুণ লেখকদের ক্ষেত্রে এটা ঘটে থাকে যে তরুণ লেখকের মনে হচ্ছে যে তার বই হাজারে হাজারে শয়ে বিক্রি হয়ে যাচ্ছে, তো প্রকাশকের কাছে যখন যাচ্ছে প্রকাশক বলছে 2-3 কপি বিক্রি হচ্ছে। প্রকাশকের ওই 2-3 কপির গল্পটাও যেমন সত্য না, লেখকের হাজার হাজার কপি ধারণাটাও সত্য না। এটার স্বচ্ছতা না জন্য কি করা যেতে পারে ইকবাল? এটা আমার মনে হয় যে একটু কাছ থেকে জিনিসটা দেখা এটা সবচেয়ে ভালো হয়। মানে লেখক যেমন ওই যে নিশ্চয় বই কথা বলছিল যে না এবার মেলায় খুব কম যাবেন, আমি মনে করি এটা কোনোভাবেই ভালো সিদ্ধান্ত। এতে হয় কি, নিজের ব্যাপারে ধারণাটা হয় যে আমার বই কিরকম যাচ্ছে, এতে ধারণা, তাতে কি প্রকাশকের সাথে ওই মানে বাক বিতণ্ডাটা হলো না, কারণ আমি জানি যে আমার বই এই কপি যাচ্ছে। সারাদিনে আমি একটু যদি আমি স্টলে দাঁড়াই, ধরেন 20 মিনিট আপনি দাঁড়ালেন, তখন কিন্তু আপনার বই যাওয়ার গতিটা কি রকম এটা আপনার একটা অনুমান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাতে অন্তত মেলার পরে আপনি অযথা প্রকাশককে বলতে পারবেন না আমার এতগুলি বই গেছে, অথবা প্রকাশকের সাথে সম্পর্কটা খারাপ হবে না। এক কথা। আরেকটা তরুণদের কথা যেটা বললেন, তরুণরা আসলে জোর দিয়ে বলতেও পারে না। ধরেন কোন বই গেল, হয়তো ধরেন 300 বই গেল, কিন্তু প্রকাশক বলল 200। আমি বলছি না সব প্রকাশক এরকম, কিছু কিছু যাদের উদ্দেশ্যই থাকে এরকম। এখন তরুণ জোর দিয়ে বলতেও পারে না, এই জন্য তাহলে পরের বছর বই বের করবে না। মানে উভয় সংকট, তরুণদের নতুনদের। তো এই জিনিসগুলো আসলে একটা সমাধান যদি হইতো, অন্তত তারা যদি এই চিন্তাটা তাদের মাথায় আসতো যে আজকে যে তরুণ কালকে তো সে বড় লেখক হবে, তারা তো বড়রাই তো সবসময় থাকবে না, এই চিন্তাটা অন্তত থাকলে মনে হয় একটু উন্নতি হতো আর কি জায়গাটা। ইস্তিয়াকে কি মনে হয় যে লেখক এবং প্রকাশকের মধ্যে দূরত্ব কমানোর জন্য কি করা যেতে পারে? এইটা আসলে মানে দূরত্ব হচ্ছে যে দুইজনের মানসিকতা। আমি আমার প্রকাশকের কথা বলি। আমি প্রথম মেলাতে বই, দ্বিতীয় মেলাতে হচ্ছে একটা চরম মানে বিব্রতকর অভিজ্ঞতা ছিল আমার। আমার বই আসছে, প্রকাশকের সাথে আমার খুব বেশি হচ্ছিল না। আমার বই আসছে হচ্ছে ফেব্রুয়ারির 23 তারিখে। তো ওর পর হচ্ছে আমার এখন যার কাছ থেকে বই বের হচ্ছে টানা 4 বছর, উনি হচ্ছে মানে বিষয়টা হচ্ছে তার সাথে সম্পর্কটা হচ্ছে বড় ভাইয়ের মতো। আমি তার কাছে একদম তার কাছ থেকেও যাই না অন্য কোথাও। আর আমি তো একটার বেশি বই লিখি না, মানে সেটা আমার যে কোনো কারণেই হোক একটার বেশি বই লেখা হয় না, এবং প্রকাশকটাও মোটামুটি একজনই থাকে। তার সাথে বিষয়টা হচ্ছে যে তার কাছ থেকে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় যে আমার বইটা এইটা হলো, ইশতিয়াক আজকে এইটা চললো, আপনার বইয়ের অবস্থা এরকম পাওয়া যায়। এখন আসলে এটা ম্যান টু ম্যান ভেরি করে যে আসলে কার সাথে কেমন সম্পর্ক হবে, এটা জোর দিয়ে মানে কোনো পদ্ধতি তৈরি করে আসলে সম্পর্ক ভালো করা সম্ভব না। আমরা কি মানে লেখকরা মিলে, যেমন প্রকাশকরা লেখকদের পুরস্কার দেয়, সেরা লেখক, সেরা মননশীল লেখা, সেরা সৃজনশীল লেখা, সেরা পঠনশীল লেখা, সেরা পচনশীল লেখা, লেখকরা কি সবাই মিলে একটা পুরস্কার দিতে পারে না প্রকাশকদের, যে আমার দেখা বা আমাদের পরিচিত সার্কেলের মধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে সেরা প্রকাশক? তাহলে কি প্রকাশকরা? আমি একটা বড় কথা বলি, বাংলাদেশে অনেক পুরস্কারই ওই রকম ভাবে অস্বচ্ছ। এখন আপনি ধরেন সাহিত্যের পুরস্কার, আপনি লেখকের পুরস্কার যেমন অস্বচ্ছ হচ্ছে, আপনি প্রকাশকের জায়গায় গেলেও এমন একটা তৃতীয় শ্রেণীর প্রকাশক পুরস্কার পেয়ে যাবে, আপনি দেখবেন যে তারপর থেকে ওইটা আরো নিম্নগামী হচ্ছে। এটা ফেসবুকে একটা মজার ঘটনা ঘটেছিল যে একটা ছেলে গত বছর তার প্রথম বই বের হয়েছে, তো ও
গত বছর অভিজ্ঞতা থেকে সে লিখলো যে ফেসবুকে যে এই বছর আমার বই বের করার ইচ্ছা নাই, কিন্তু আমি তালিকা প্রকাশ করব যে আমার সাথে কোন প্রকাশক কি রকম আচরণ করেছে এবং তাদের বাজারে তাদের মানে সুনাম বা দুর্নামটা কোন পর্যায়ে, তার মানে ক্ষোভগুলো কিরকম। নতুন একজন প্রকাশক লেখকের কিন্তু ওই অভিজ্ঞতাগুলো অনেক ভালো হওয়ার কথা ছিল, কারণ তার সামনে অনেক সময়, আর সে এই ধরনের তালিকা প্রকাশ করতে চায় যেটা কোনোভাবেই ভালো কোনো লক্ষণ না, এবং আমার মনে হয় না সে আর কখনো বই বের করবে। ইশতিয়াকের কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই যে আমাদের এখন বর্তমান যে ধারাটা, সেই ধারা অনুযায়ী লেখকের সাথে প্রকাশকের যে চুক্তি, এখন তো চুক্তি হয়, আগে তো সেটিও ছিল না, পরিস্থিতির একটু উন্নতি হয়েছে, এই চুক্তির মানে মূল ধারাগুলো কি থাকে? চুক্তি আসলে এখন কে কিভাবে করে এটাও আসলে ওইরকম, যেহেতু কোথাও নীতিমালা নাই, ওইটার মধ্যে আদতে কোনো নীতিমালা নেই। মানে এখন লেখককে কত করে রয়্যালটি দেওয়া হয় এইটারও আপনার ওই হিসাব করে নেই। ধরেন আপনার একটা হচ্ছে আপনার 500 কপি শেষ হলো, হয়তো ভাই এটা রাখো, এবার ব্যবসা খারাপ, অন্য বইগুলি খারাপ হয়েছে, তোমার বইটা চললো ভালো, ওইটা একটা দিচ্ছে। আবার ধরেন ইকবালের জায়গায় হচ্ছে বই প্রতি দিচ্ছে, আবার ধরেন অন্য আরো সিনিয়র লেখকের জায়গায় আরেকভাবে দিচ্ছে। এইটারও আসলে আদতে কোনো নীতিমালা তৈরি হয় না। তবে এটা বাংলা বা একাডেমি থেকে একটা নিয়ম করে দেওয়া হয়েছে না। না, আপনি যেটা বললেন যে কত করে, এটা 3টা স্তর আছে, সেটা হচ্ছে 10%, 12%, 15%। আচ্ছা, মানে একটা বইয়ের যা দাম, হ্যাঁ, তার 10% অথবা 12% অথবা 15%। 100 টাকা বইয়ের দাম আপনি 15 টাকা পাবেন, অথবা 12 টাকা পাবেন, অথবা 10 টাকা পাবেন। আচ্ছা, তরুণরা কি আদৌ 10 টাকা পায়? পাই না, এই দলটাই অনেক ভারী। আপনি কি পান ইকবাল? আমি 15% পাই। এটা গত 4 বছর ধরে পাচ্ছি। 4 বছর ধরে পাচ্ছি, শুরুর দিকে পাননি। ইস্তেহার কি খবর? আমারটা হচ্ছে ওই যে ওইরকম পার্সেন্টেজ ধরে কিছু হয় না। আচ্ছা, মানে প্রকাশক তার যেহেতু তার জায়গা থেকে হচ্ছে বড় ভাই সুলভ একটা বিষয় আছে, সেহেতু হচ্ছে ওই রকম জায়গাটাই চলে যায়। আচ্ছা, ধরেন আমাদের লেখকদের মধ্যে তো নানান প্রকৃতি আছে। কোন লেখক স্যুটটাই পরে রাতে সানগ্লাস লাগিয়ে ঘোরাফেরা করেন বই ফেলায়, কোন লেখক একদম ঝোলা পাঞ্জাবি পরে, ঠিক আছে, চটের ব্যাগ কাঁধে ঝুলিয়ে আসেন, কেউ আবার চশমা পরেন, ছেঁড়া স্যান্ডেল পরেন। অনেক কর্পোরেট লেখকও আছেন, তারা কিন্তু অনেক টাকা খরচ করে পত্রিকা বিজ্ঞাপন দেয়, ঠিক আছে, যে মানে তার বই এবং তার নাম শুনতে আপনি বাধ্য, তার ছবি সহ বইয়ের ছবি, মানে বইটার ছবি হয়তো ছোট হয়, লেখকের ছবি বড় করে যে বেরিয়েছে ইশতিয়াক আহমেদের, আমি আপনার উদাহরণ হিসেবে দিলাম, বইমেলায় সাড়া ফেলে দিয়েছে বা তুমুল আলোড়ন সৃষ্টিকারী, যেগুলো আমরা পত্রিকার লোক হিসেবে কিংবা মিডিয়ার লোক হিসেবে আমরা এই স্ট্যান্ড বাজিগুলো জানি, কিন্তু একজন পাঠক, সাধারণ পাঠক, সে তো অনেক পাঠক কিন্তু পত্রিকার কোনটা নিউজ কোনটা বিজ্ঞাপন সেটাও ভালো করে আলাদা করতে পারে না। সে যখন এটা দেখে যে বইমেলায় হইচই ফেলে দেওয়া একটা বই, তখন তো সে ওই বইটা কিনে। তো সেখানে কি আপনারা যারা তরুণ, যারা লাখ টাকা খরচ করে পত্রিকা বিজ্ঞাপন দিতে পারেন না, তারা কি নিজেদেরকে বঞ্চিত মনে করেন? না, এই ক্ষেত্রে আমি যেটা বলি যে ধরেন আপনার মেলাতে এমন কিছু লেখক আছে, হ্যাঁ, যারা হচ্ছে আপনি ধরেন সব জিনিসের জন্য তারা আপনাকে হেল্প করবে। আপনি ঢুকবেন, আপনাকে একটা কার্ড দিবে, হ্যাঁ, এটা ধরেন আপনি যদি ভিতরে জালমুড়ি খান, আপনি এটা দিয়ে খেতে পারবেন। আপনাকে কি লেখা থাকে? কার্ডে তার বইয়ের কভার থাকে, উল্টা দিকে ক্যালেন্ডার থাকে। তারপর আপনি ঢুকলেন, একটা লিফলেট দিল, আপনি যদি মেলার কোথাও বসতে চান, আপনি সেই লিফলেট বেছে বসতে পারবেন। তারপর হচ্ছে স্টল থেকে ব্যাগ দিবে, আপনি যে কোনো স্টলেই কিনেন, এই ব্যাগ দিয়ে আপনি ধরেন আপনার টোটাল প্রক্রিয়াটা একজন লেখকের খরচে আপনি চলে আসতে পারবেন। ওই রকম লেখকও আছে। আমি বলি পত্রিকার কাজ হিসেবে, পত্রিকার একজন কর্মী হিসাবে, সংবাদ কর্মী হিসাবে আমি সারা জীবন দেখে আসছি যে একজন লেখক যদি আপনার সাথে দেখা হয়, আমাকে হয়তো জিজ্ঞাসা করবে যে আপনার ছোটদের পাতা কে দেখে, অথবা আপনাদের সাহিত্য পাতা কে দেখে, আপনাদের সম্পাদককে। আমি এমনও লেখক দেখেছি, সে আমাকে প্রথম দেখাই, আপনি আচ্ছা এখানে আছেন, আপনাদের বিজ্ঞাপন রেট কেমন? আমি ওই দিন অবাক হয়ে গেছি, ওই দিন হচ্ছে লেখককে আমি চিনতে পারছি। এখন ঘটনা হচ্ছে যে পাঠক কিভাবে বিভ্রান্ত হবে না, পাঠকের একটা সাময়িক লস হয়। আপনি ধরেন হইচই ফেলে দেয়া বই আপনি কিনে নিয়ে গেলেন, আপনি পরের বছর তার কাছে যাবেন না, কারণ হচ্ছে পাঠক খুব সচেতন, পাঠক জানে যে আমার কতটুকু নিতে হবে। আমি আসলে লেখা পড়তে, মানে যতই আপনি জাকজমক দেখে বই কিনে নিয়ে যান, কিন্তু ভেতরে যদি ওই রকম জিনিসপত্র না পান, সেক্ষেত্রে হচ্ছে পাঠক পরের বছর আরেকজনকে খুঁজে নেবে। হয়তো পাঠক একটু সময় লাগবে, আমাদের হয়তো ওই জায়গাটাও গড়ে উঠবে যে আমরা আসলে বিভ্রান্ত হব না, আমরা আসলে প্রকৃত লেখক যাদের হচ্ছে লেখার মধ্যে থেকে আমরা কিছু পাবো, তাদের কাছে খুঁজে যাব, মানে তাদের খুঁজেই নেব। এটা পাঠক নেবে, একটু সাময়িক বিভ্রান্তিতে হয়তো আছে, এবং এটা দীর্ঘমেয়াদী কিছু না।
না তবে হ্যাঁ, ইকবাল আচ্ছা, আমি মনে করি যে বিজ্ঞাপনের বিষয়টা আমরা প্রথম থেকে যেভাবে বললাম বা আপনি যেভাবে বললেন, একেবারে আমার মনে হয় যে বিজ্ঞাপনের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি, আসলে বিষয়টা তা না। ধরেন যারা বলে যে বইকে কেন এইভাবে উপস্থাপন করতে হবে, বই কি পণ্য? এখন আমার কথা তাদের জন্য, বই আসলে এক কথা যদি বলি পণ্য, কেন বলি এটা আবার মানে অন্যভাবে নেওয়ার কোনো দরকার নেই। কারণ হচ্ছে যে যারা এটা বলছেন যে বই পণ্য না, তারা কিন্তু ফ্রি জিনিসটা দিচ্ছেন না। আর পণ্য এই জন্যই কারণ হচ্ছে কিনতে হয় এবং সংসার চলে, প্রকাশক বলেন, লেখক বলেন, অনেকেরই এটা জীবিকা। একবার সহজ ভাষায় যদি বলি, সেখানে পণ্যই আমি বলতে পারি। আচ্ছা, আর ইশতিয়াক ভাই যেটা বললেন যে পরের বছর তারা আর যাবে না, এটা সত্য কথা। আর বিজ্ঞাপনে এত কিছু যে লেখা, যে এত বই এই সেই, যেমন একটা খারাপ সাবানেরও বলা হয় যে বাজারের সেরা, এটা মনে করি আমি একটা ভাওতাবাজি। কিন্তু এই বইটি এসছে, এখানে কোথাও কিন্তু লেখা হয় না পড়ুন বা এইটুকু অনুরোধও কিন্তু করা হয় না, নিতান্ত জানানো হয়। তো এটা এক বছরের জন্য গেল পাঠক। আচ্ছা, আরেকটা বিষয় যে ধরেন কোন লেখকের প্রতি বছর 5-6টা করে বই বের হচ্ছে এবং বছরের পর বছর, এবং আপনি নিশ্চিত থাকবেন অবশ্যই তার বই চলে। নয়তো প্রকাশকরা এত বোকা না যে প্রতি বছর লস দিয়ে বই বের করবে, এবং তার একটা পাঠক শ্রেণী, অবশ্যই পাঠক শ্রেণী আছে, প্রতি বছর তারা খুঁজবে দেখি বই বের করে। আমরা কিন্তু ইকবাল আবার ইসের বিজ্ঞাপনের বিরুদ্ধে কিন্তু বলছে যে এত টাকা খরচ করে যারা বিজ্ঞাপন দিতে পারে, বিজ্ঞাপনের পক্ষে কিন্তু অতিরিক্ত বিজ্ঞাপন, মানে তার টাকাটা সে দেখাতে চায় এবং টাকা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করতে চায়। খুবই ভালো লাগছিল ইশতিয়াক এবং ইকবালের সঙ্গে কথা বলে, খুবই ভালো লাগছিল। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং বইমেলায় দুজনের সাফল্য কামনা করছি। বইমেলা দেখা হবে এবং আমাদের মাস জুড়ে বইমেলা চলবে, আমাদের ইয়াং নাইটটাও মাস জুড়ে চলবে। আশা করবো আবারও দেখা হবে, কোন প্রকাশককে আপনাদের মাঝখানে বসিয়ে দেবো এবং তারপর আপনাদের কথা শুনবো। প্রিয় দর্শক, ইকবালের কথা অনুসারেই আমি শেষ করি যে একটা বইয়ের ওপর প্রকাশকের পরিবার নির্ভর করে, লেখকের পরিবার নির্ভর করে, ছাপান যিনি তার পরিবার নির্ভর করে, আর্টিস্টের পরিবার নির্ভর করে, তাদের সংসার বই বিক্রি টাকা দিয়ে চলে। অতএব বই কিনুন, বই পড়ুন, বইয়ের চাইতে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। শুভরাত্রি, ভালো থাকুন।